নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এখন ভোট প্রচার তুঙ্গে, আর এই ভোট প্রচারের মধ্যেই আমরা চলে এসেছি আজকে হুগলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, সেটি হচ্ছে চুঁচুড়া। আর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের এবারের প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। অত্যন্ত পরিচিত মুখ, কিন্তু চুঁচুড়া কেন্দ্রে একেবারে নতুন মুখ। তো প্রশ্ন হচ্ছে স্বভাবতই যে প্রার্থী কিভাবে তিনি প্রচার করছেন, মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীর জন্য, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা দেবাংশু ভট্টাচার্যের মুখোমুখি। দেবাংশু, প্রথমে ইমেজ বেঙ্গলে তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনার দর্শকদের প্রণাম। একেবারেই তোমাকে এর আগে দল তমলুক থেকে প্রার্থী করেছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, এবারে আবার তুমি চুঁচুড়ার মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভায় প্রার্থী হলে। তো দলের তোমার কাছ থেকে আলাদা করে কি এমন এক্সপেকটেশন যার জন্য একটু পুরনো যারা ছিলেন তাদেরকে সরিয়ে তোমাকে নিয়ে আসা হলো? দেখুন, প্রথম কথা আমি আপনাকে বলি, এক্সপেকটেশন দলের আমার প্রতি কি সেটা তো দল বেটার হয়তো বলতে পারবে, এবং তাদের এক্সপেকটেশন আমি এর আগে হয়তো ফুলফিল করতে পেরেছি, বা তারা আমার থেকে যেটা এক্সপেক্ট করতেন সেই তুলনায় পারফর্ম করে দেখাতে পেরেছি বলেই দল বারংবার আমার উপর ভরসা রেখেছেন। আমি তার জন্য কৃতজ্ঞ। তমলুকের মতো প্রেস্টিজিয়াস আসন, এইবার চুঁচুড়ার মতো একটা সংস্কৃতি মনোভাবাপন্ন শিক্ষিত মানুষের বাস, এবং হুগলি জেলার জেলা সদরের আসন। এর আগেও 23 বছর বয়সে কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম রাজ্য তৃণমূল কংগ্রেসের। 24 বছর বয়সে তৃণমূল যুব কংগ্রেসের কনিষ্ঠতম রাজ্য কমিটি সদস্য হয়েছিলাম, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো ফলে দল আমাকে সবসময় অনেক অল্প বয়সে অনেক বড় প্ল্যাটফর্ম দিয়েছে, এবং আমিও দলকে সেই জায়গাতে আমার মতো করে যা যা প্রজেক্ট যখন দেওয়া হয়েছে আই পারফর্ম। আমি চেষ্টা করেছি আমার মতো করে, ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, খারাপ ভালো হয়ে থাকতে পারে, বাট আই ট্রাইড, এবং আমার বিশ্বাস আমি সফল হয়েছি বলেই দল আমার উপর বারবার ভরসা রেখেছেন। স্বাভাবিকভাবে তমলুক একটা কঠিন আসন ছিল, ঠিক তেমনভাবে যাদবপুরও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একসময় কঠিন ছিল। সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে দেওয়া হয়েছিল, তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছিল, তিনি কাজে লাগিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েই জায়ান্ট কিলারের তকমা পেয়েছিলেন। দল আমাকে সেরকম একটা সুযোগ দিয়েছিল। আমি দুঃখিত, আমার ব্যর্থতা বলতে পারেন যে আমি সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি, বাট দল তো আমার উপর ভরসা রেখেছে। সেই জায়গা থেকে চুঁচুড়াও বলুন, আজকে জায়গা দিয়েছে দল আমাকে। আমি চুঁচুড়ার মানুষের সাথে মিশছি, মানুষ আমাকে যেভাবে আপন করে নিয়েছে, যেভাবে মানুষ, মায়েরা, কাকিমারা, কাকু, জেঠুরা, একটু বয়স্করা, বৃদ্ধরা আমাকে বুকে জড়িয়ে ধরছেন, আমি আপ্লুত। দেবাংশু, আমরা দেখেছি যে তোমাকে প্রার্থী করা নিয়ে এই কেন্দ্রে একটা মনোমালিন্যের তৈরি হয়েছিল, এবং দলের মধ্যে এখানকার যে প্রাক্তন বিধায়ক ছিলেন অসিত মজুমদার, তাকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো সেই যে গোষ্ঠীকন্দল, সেটা তোমার হস্তক্ষেপে শেষ পর্যন্ত মোটামুটিভাবে সপ্তাহে নিচে গেছে। তো এখন এই যে এখানকার এলাকার মধ্যে যে একটা দ্বন্দ্ব, একটা গোষ্ঠীকন্দল, সেটার ঠিক অবস্থাটা এখন কোথায়? তো প্রথম কথা বলি, কোন দলে, কোন পরিবারে, কোন কর্মস্থলে একে অপরের সাথে মতানৈক্য নেই বলুন তো? সব কথা আছে, আমাদের বাড়িতে নেই? বাবা কাকাদের মধ্যে থাকে না? মায়ের সাথে সন্তানের, বাবার সাথে সন্তানের থাকে না? তো এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, পরিবারের অঙ্গ, জীবনের অঙ্গ। তো এটা তো অস্বাভাবিক কিছু না, বরং বাকি রাজনৈতিক দলগুলো চার দেওয়ালের ভেতরে চেপে রাখার চেষ্টা করে। তৃণমূল মাস বেস, ইমোশন বেস পলিটিক্যাল পার্টি অনেক সময় বেরিয়ে আসে। 3 বারের যিনি বিধায়ক, তিনি 4র্থবার যদি টিকিট না পান, তার অভিমান হওয়ার জায়গাটা তো অস্বাভাবিক নয়। আমি তার বয়সে গিয়ে তার জায়গায় গিয়ে আমার সাথে যদি এরকম হয়, আমি একই কথা বলতাম, হয়তো আমি হয়তো একই রকমভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিয়াক্ট করতাম হয়তো। তো স্বাভাবিকভাবে আমি তো সেটার মধ্যে কোনো ভুল দেখি না। আমি তার সাথে কথা বলেছি, সন্তানের মতো তার থেকে আশীর্বাদ চেয়েছি। তিনি আমার পিতৃতুল্য মানুষ, আশীর্বাদ করে আমাকে বলেছেন আমাকে সহযোগিতা করবেন, এটাই তো একটা প্রাপ্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেভাবে লড়াই শুরু করেছি আমরা। বাকি গোষ্ঠীকন্দলের কথা বলছেন, দেখুন আমি আপনাকে একটা কথা খুব সিম্পলি বলি, যেটা আমি বিশ্বাস করি। সমস্ত রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বেসিক তফাৎ আছে। সব রাজনৈতিক দলেই নিজেদের মধ্যে মতানৈক্য থাকে। তৃণমূলের সাথে তফাৎটা হচ্ছে, ধরুন আমাদের প্রত্যেকটা নেতা, এক একটা ট্রেনের কম্পার্টমেন্ট, S1, S2, S3, S4, S5, ট্রেনের যেমন কম্পার্টমেন্ট হয় না, A1, A2, A3। এবার ধরুন S1 আর S2-র মধ্যে একটু ঠকাঠুকি লাগছে ট্রেন চলতে গিয়ে। অনেক সময় দেখবেন ট্রেনের জাংশনে একটু ঘষাঘষি লাগে, আওয়াজ হয়। সব ট্রেনেই এই সমস্যাটা হয়, কিন্তু আমাদের ট্রেনের সমস্যা নেই কেন জানেন? S1 আর S2-র মধ্যে একটু ঠোকাঠুকি, একটু ক্যাচ ক্যাচ আওয়াজ হতে পারে, কিন্তু গোটা ট্রেনটার ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি হাওড়া যায়, S1-কেও হাওড়া যেতে হবে, S2-কেও হাওড়া যেতে হবে, আর কোনো দ্বিতীয় অপশান নেই। কিন্তু আমার উল্টো দিকে যে রাজনৈতিক দলগুলো, বিশেষত বিজেপিতে দুঃখের বিষয় হচ্ছে কোনো কম্পার্টমেন্ট নেই, সবাই ইঞ্জিন। পাবলিক কিন্তু কম্পার্টমেন্টে ওঠে, ইঞ্জিনে ওঠে না। আর বিজেপিতে সবাই ইঞ্জিন বলেই ওদের ট্রেন এগোচ্ছে না, একটার মুখ এনজেপির দিকে, একটার মুখ শিয়ালদার দিকে। এটা তফাৎ। এইখানে যখন ঘুরছো প্রচারে, তো চুঁচুড়া কোন সমস্যাগুলোর কথা তোমার বেশি নজরে আসছে বা
হচ্ছে যেটা আগের বিধায়ক করতে পারেনি, এবারে তুমি সেগুলো না চ্যালেঞ্জ না, সবাই সবার মতো করে চেষ্টা করেছেন। পৌরসভার চেয়ারম্যানরা চেষ্টা করেছেন, বর্তমান চেষ্টা করছেন, প্রাক্তনরা চেষ্টা করেছেন, বিধায়ক চেষ্টা করেছেন। দেখুন, উন্নয়ন বা ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কোনোদিন জাদুর কাঠি নয়, ছুঁয়ে দিলাম খরগোশ হয়ে গেল পাখি, গল্প শেষ, ওরকম নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাকে সেই মশালটা যেটা চুচুড়াবাসী আমার হাতে দেবেন, যেটা আমার প্রাক্তনরা বয়ে নিয়ে গেছেন, আমাকে সেটা বয়ে নিয়ে যেতে হবে। প্লাস কিছু বেসিক সমস্যা রয়েছে, জঞ্জাল থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ধরুন হাসপাতালের কিছু পরিকাঠামোগত উন্নয়ন, আমার ব্যক্তিগত কিছু প্ল্যানিং রয়েছে, যেমন পার্মানেন্ট প্রতীক্ষালয় রোগীর পরিবার পরিজনদের জন্য। হাসপাতালের কিছু ডাক্তারের অভাব রয়েছে, নেফ্রোলজি থেকে কার্ডিওলজি থেকে শুরু করে কিছু ডাক্তারের অভাবগুলো সরকারের সাথে কথা বলে সেই অপ্রতুলতাগুলো মেটানো থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা একটা সুন্দর করে করা। এছাড়াও স্কুলগুলোতে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করা, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করা, এবং এখানকার বিজনেসম্যানদের নিয়ে একটা বণিক সভা গঠন করা। এখানকার ছেলেমেয়েরা যেন এই এলাকার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ পান, বিধানসভার এলাকার ছেলেরা যেন বিধানসভাতেই থাকতে পারেন, এটা আমার মূল উদ্দেশ্য। তো এই সমস্ত কিছু মিলিয়ে অনেক কিছু প্ল্যানিং, প্লাস চুচুড়াকে সেফ অ্যান্ড সিকিউর রাখা আমার মা বোনেদের জন্য, যেটা অলরেডি আছে, আরও বেশি করে সেফ অ্যান্ড সিকিউর রাখা। একটা বিধানসভার জন্য নাম্বার চালু করা, যে নাম্বারটায় মানুষ তার হসপিটাল অ্যাডমিশন থেকে শুরু করে কোনো কারণে কলকাতায় অ্যাডমিট করাতে হলে সেই সংক্রান্ত থেকে শুরু করে বাচ্চার এডুকেশনগত সমস্যা হচ্ছে সেটা থেকে শুরু করে আর্জেন্ট কোথাও বিপদ হলো সেখান থেকে শুরু করে যাবতীয় যে প্রবলেম, একটা নম্বরে কল করে তারা যেন সলিউশন পান। এইসব অনেক প্ল্যানিং 2 মিনিটের ইন্টারভিউতে সেটা বলা সম্ভব না, এবং আমার বিশ্বাস আমি যেইটুকু ভেবেছি তার 80% আশা করি এক্সিকিউট করতে পারবো। আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, কাটমানি, নারী সুরক্ষা, এই সমস্ত বিষয়গুলোর অভিযোগ উঠেছে। এগুলোকে উপেক্ষা করে কিভাবে মানুষ আবার তৃণমূল কংগ্রেসকে? প্রথম কথা হচ্ছে, নারী নিরাপত্তায় পশ্চিম ভারতবর্ষের মধ্যে নিরাপত্তম শহর হচ্ছে কলকাতা, এটা এনসিআরবির রিপোর্ট। 2 নম্বর, মানে এখানে দুটো হতে দেখে আমরা যে খারাপটা ভাবছি, দুটো কেন, একটাও হওয়া উচিত। আমরা একজন বোন মাই বা কেন লজ্জিত হবেন, তার সাথে আমরা সমাজ কেন লজ্জিত হব? কিন্তু এখানে দুটো দেখে যারা রিয়্যাক্ট করছেন, তারা যে রাজ্যগুলোতে আছেন সেখানে রোজ 200 হচ্ছে, সেই কারণেই কলকাতা নিরাপত্তম। কারণ 200-র তুলনায় 2টা কম। এই 2টাকে শূন্য করা আমাদের টার্গেট। পশ্চিমবঙ্গ একসময় 200-র তালিকায় ছিল বামেদের জমানায়, সেই 200টাকে 20 থেকে 2 আমরা এনেছি। 2 করতে পারলে 0 আমরাই করতে পারবো। যারা 200কে 2 করতে পারে তারা 2কে 0 করতে পারে, প্রথম। দ্বিতীয়ত, কাটমানি ফাটমানি দেখুন, এত পঞ্চায়েত সদস্য, এত কাউন্সিলর, এত বিধায়ক, এত কেউ, 2-1 জায়গায় কেউ দুর্নীতিগ্রস্ত হবেন না, এই গ্যারেন্টি আমি আপনি কেউ দিতে পারি না। আপনি যে সংবাদ মাধ্যমে কাজ করেন, সেখানে আপনার মিডিয়ার ব্যাচটা দেখে কেউ টাকা তুলবেন না, কারোর থেকে গ্যারেন্টি আপনি দিতে পারবেন না। কিন্তু কেউ যদি তোলে আপনি জানতে পারেন, তারপরে কি অ্যাকশন নিচ্ছেন তার উপরে নির্ভর করে আপনার সততা। মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জিকে সরিয়েছেন, মমতা ব্যানার্জি আরাবুল ইসলামকে অ্যারেস্ট করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলে যারা বাজে কাজে জড়িয়েছেন, দুর্নীতির অভিযোগ উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো আমাদের কাছে প্রমাণ এসছে, ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ, আমরা তাদেরকে দল থেকে, সরকার থেকে সরিয়েছি। আর বিজেপি সেখানে টাকা নিতে দেখা যাওয়া শুভেন্দুকে বিরোধী দলনেতা করে পুরস্কৃত করেছে। দুর্নীতিতে তৃণমূলের তিরস্কার, বিজেপির পুরস্কার, এর ওপরেই নির্বাচন। এবারে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন, সেটা কতটা সমস্যায় পড়বে, মানে তৃণমূল কংগ্রেসের জয়ের পথে এগুলো কতটা অন্তরায় হবে বলে মনে হয়? বিজেপির বাংলা জেতার উদ্দেশ্য যখন সফল হয়নি, তখন তাদের মানে প্রসেস ছিল সাম দাম দণ্ডভেদ, যে কোনো প্রকারে বাংলা জিততে হবে। তো সাম ছিল বোঝানো, বাংলার মানুষকে কনভিন্স করার চেষ্টা করা, হিন্দু মুসলিম ইত্যাদি দিয়ে সব কিছু করে। সেকেন্ড হচ্ছে দাম, অর্থাৎ বাংলার টাকা আটকে দাও, 100 দিনের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, এইসব টাকা আটকে দাও, রাজ্যের প্রাপ্য আটকে দাও। আটকে দেওয়ার পর বাংলার যখন পেটে লাথি পড়বে, বাংলা অটোমেটিক ভয় ভক্তিতে হলেও বিজেপিকে ভোট দেবে। সেটাও দেখলো হলো না, লোকসভায় তৃণমূল জিতলো, সাম গেল দাম গেল। এরপরে এখন চলছে দণ্ডর প্রসেস। দণ্ডর প্রসেস মানে কি? এসআইআরে তোমার নামই কেটে দেবো, ভোট দিচ্ছ না, ভোটারই থাকবে না। এই দণ্ড, এটা যদি বাংলা এরপরেও বিজেপিকে সমর্থন করে, একজন মানুষও ভোট দেন, তাহলে এরপরে বিজেপির প্রসেস কিন্তু ভেদ, সাম দাম দণ্ড ভেদ। আর ভেদ মানে হচ্ছে হিটলার যেভাবে ইহুদিদের গ্যাস চেম্বারে ভরেছিল, গুজরাটে বসা নরেন্দ্র মোদী অমিত শাহ বাঙালিকে গ্যাস চেম্বারে ভরে বাঙালি জাতিটাকে শেষ করবেন। তাই এই প্রসেস থেকে বাঁচার জন্য একমাত্র উপায় ওই হাওয়াই চপ্পল, কারণ হাওয়াই চপ্পল দেখলে আরশোলা পালায়। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে, এবং একটা গোয়ালে গন্ডগোল হয়েছে। একটা অভিযোগ উঠছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানকার রাজ্য সভাপতি তাদের বিরুদ্ধে, যে তারা নাকি টাকা নিয়ে এইরকম সিট পাইয়ে দিয়েছেন, এইভাবে টিকিট নিয়ে একটা বিরাট অভিযোগ উঠছে। তুমি কি বলবে? 2021-এও তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন যে কামিনী কাঞ্চনে বিজেপি দল চলে। আজকের দিনও সেই অভিযোগ উঠছে। শ্রমিক ভট্টাচার্যের সামনে তার বিজেপির কর্মীরা কি বলছেন আপনারা মিডিয়াতে দেখেছেন। তো যারা ক্ষমতার থেকে বা 100 হস্ত দূরে থেকে টিকিট বেচা শুরু করে পার্টিটা বেচে দেয়, তারা রাজ্যে ক্ষমতা এলে যে রাজ্য বেচবে এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই।
বাংলার মানুষ বুদ্ধিমান, বাংলার মানুষ সবটা বোঝে। বিজেপি মানে দুর্নীতি, বিজেপি মানে চুরি, বিজেপি মানে নারী নির্যাতন, বিজেপি মানে বাংলা বিরোধী, বিজেপি মানে বাংলা সংস্কৃতি বিরোধী। তাই বিজেপি বাংলাকে ভালোবাসে না, তাই বাংলাও বিজেপিকে ভালোবাসে না। তো স্বাভাবিকভাবে এটা একটা রিলেশন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর মধ্যে একটাই তফাৎ, ভালোবাসা আর ইগোর তফাৎ। মমতা ব্যানার্জি বাংলাকে ভালোবেসে জয় করতে চায়, আর নরেন্দ্র মোদীর কাছে বাংলা হচ্ছে ইগো। हमने सब जीत लिया, बंगाल क्यों नहीं जीता? जीतना पड़ेगा, जीतना पड़ेगा, জিততে হবে। এটা হচ্ছে ইগো। আর ইগো দিয়ে আপনি ভালোবাসার মানুষকে বেশি দিন ধরে রাখতে পারেন না। ভালোবাসা যেতে তোমার কেন্দ্রে তুমি কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছো? প্রতিপক্ষ, আমার কেন্দ্রের প্রতিপক্ষ হচ্ছে আমার আগের মার্জিন, আমার আগের মার্জিন, তাকে টপকানোটাই আমার উদ্দেশ্য। সবশেষে চুচুড়ার মানুষকে কি বলবে? একবার ভরসা রাখবেন, একটা চান্স দেবেন। আজকে মালা পরাচ্ছেন, যদি ভরসায় সফল না হই 5 বছর পর পচা টমেটো ছুটবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।